ইরানের যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে সিদ্ধান্তহীন ট্রাম্প, হরমুজে মার্কিন অবরোধ শিগগিরই প্রত্যাহারের ঘোষণা। ওয়াশিংটনের কাছ থেকে কথা নয়, কাজে প্রমাণ চায় তেহরান। চুক্তির তোয়াক্কা না করে লেবাননের আরও ভেতরে প্রবেশ ইসরায়েলি সেনাদের। হামলায় একদিনে নিহত 5। গাজায় দখলদার বাহিনীর আক্রমণে শিশুসহ 10 জনের প্রাণহানি। রাশিয়ার ড্রোনের আঘাতে ন্যাটোভুক্ত দেশ রোমানিয়ায় আহত 2। প্রতিক্রিয়ায় দেশটিতে রুশ কনসুলেট বন্ধ ঘোষণা। যুদ্ধের লক্ষ্য অর্জনের কাছাকাছি মস্কো, দাবি পুতিনের। এখন অনিশ্চয়তার দোলা চলে যুক্তরাষ্ট্র ইরান শান্তি চুক্তি। খসড়া প্রস্তাবে অনুমোদন না দিয়েই সিচুয়েশন রুম ত্যাগ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। ইরানের $12 বিলিয়ন নগদ অর্থ ফেরত দিতে অস্বীকৃতি কাতারের। শর্ত সাপেক্ষে অর্ধেক অর্থ ফেরত দেওয়ার প্রস্তাব দোহার। কালিনিনগ্রাদ ইস্যুতে হুঁশিয়ারি পুতিনের। রুশ ভূখণ্ডে হামলা হলে কঠিন জবাব দেওয়া হবে ন্যাটো এবং ইউরোপকে। শিরোনামগুলো দেখছিলেন। আন্তর্জাতিক সব শীর্ষ খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। জানাবো বিস্তারিত। ইতিহাসের সবচেয়ে বড় প্রযুক্তিগত বিপর্যয় এবং সামরিক অপমানের সাক্ষী হল মার্কিন নৌবাহিনী। $13 বিলিয়ন অহংকার, বিশ্বের সর্বাধুনিক সুপার এয়ারক্রাফট ক্যারিয়ার ইউএসএস জেরাল্ড আর ফোর্ড ইরান অভিযান থেকে ফিরেছে আক্ষরিক অর্থেই এক ধ্বংসস্তূপ হয়ে। পেন্টাগন এতদিন যে ঘটনাটিকে নিছক একটি লন্ড্রির আগুন বলে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল, মার্কিন গণমাধ্যম সিএনএনের ফাঁস করা প্রতিবেদনে এবার বেরিয়ে এসেছে তার ভয়াবহ সত্য। নিজেদের সর্বাধুনিক ফায়ার সিস্টেম ব্যর্থ হওয়ার পর $13 বিলিয়ন এই ভাসমান অহংকার নিজেদের বর্জ্যের উপর ভাসতে ভাসতে ভূমধ্য সাগর থেকে লেজ গুটিয়ে গ্রিসে পালাতে বাধ্য হয়েছে। প্রশ্ন হল, $13 বিলিয়ন সর্বাধুনিক একটি ফায়ার সাপ্রেশন সিস্টেম কেন ঠিক ইরান অভিযানের মাঝপথেই রহস্যজনকভাবে পুরোপুরি বিকল হয়ে পড়ল? মাত্র একটি সাধারণ লন্ড্রির আগুন কিভাবে বিশ্বের সবচেয়ে সুরক্ষিত ভাসমান সামরিক ঘাঁটিকে টানা 30 ঘণ্টা ধরে জ্বলন্ত নরকে পরিণত করে রাখল, যা আজও মার্কিন নাবিকদের রাতের ঘুম কেড়ে নেয়? এবং সবচেয়ে বড় প্রশ্ন, পেন্টাগন যে ঘটনাটিকে নিছক দুর্ঘটনা বলে ধামাচাপা দিতে চাইছে, তার আড়ালে ইরানি ড্রোন এবং মিসাইলের হামলার এমন কি গোপন ক্ষয়ক্ষতির চিত্র লুকিয়ে আছে যা মার্কিন প্রশাসনও আজ বিশ্ববাসীর কাছ থেকে আড়াল করতে মরিয়া? প্রথমে আসা যাক আমেরিকার সেই $13 বিলিয়ন ভাসমান অহংকারের কথায়। ইউএসএস জেরাল্ড আর ফোর্ড মার্কিন নৌবাহিনীর মুকুটের সবচেয়ে দামি রত্ন। পেন্টাগন দাবি করেছিল এটি এমন এক অজেয় ভাসমান দুর্গ যাকে ধ্বংস করার মতো প্রযুক্তি এ পৃথিবীতে এখনও তৈরি হয়নি। ট্রাম্প প্রশাসনের সেই বিপর্যয়কর অপারেশন অ্যাপিস্টেন ফিউরিয়ের সময় এই দানবীয় রণতরীকে পাঠানো হয়েছিল ইরানকে ভয় দেখাতে। পেন্টাগনের জেনারেলরা ভেবেছিলেন ভূমধ্য সাগর আর মধ্যপ্রাচ্যের জলসীমায় এ জাহাজের উপস্থিতি হয়তো ইরান ও তার মিত্রদের কলিজা শুকিয়ে দেওয়ার জন্য যথেষ্ট হবে। কিন্তু বাস্তবে কি ঘটল? কয়েক মাসের মাথাতেই সেই অজেয় অহংকার ধুলোয় মিশে গেল। প্রথম দিকে মার্কিন নেভি নির্লজ্জের মতো মিথ্যাচার করেছিল। তারা অফিসিয়াল বিবৃতি দিয়ে জানিয়েছিল মার্চ মাসে জাহাজে একটি ছোটখাটো আগুন লেগেছিল, যা দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং জাহাজটি ফুললি অপারেশনাল বা পুরোপুরি কার্যকর রয়েছে। কিন্তু সুপার পাওয়ারদের এই সস্তা মিথ্যাচার বেশি দিন ধোপে টেকেনি। মার্কিন গণমাধ্যম সিএনএন পেন্টাগনের সেই গোপনীয়তার দেয়াল ভেঙে আসল সত্যটি ফাঁস করে দেয়। আর সেই সত্য এতটা অপমানজনক যে তা শুনে পুরো পশ্চিমা বিশ্বের সামরিক বিশেষজ্ঞদের দম্ভ চূর্ণ হয়ে গেছে। সিএনএনের ফাঁস করা প্রতিবেদন এবং জাহাজে থাকা মার্কিন নাবিকদের বয়ান থেকে জানা যায় আগুন কোনো ছোটখাটো বিষয় ছিল না, এটি ছিল এক নারকীয় তাণ্ডব। $13 বিলিয়ন খরচ করে যে অত্যাধুনিক ফায়ার সাপ্রেশন সিস্টেম বা স্বয়ংক্রিয় আগুন নেভানোর ব্যবস্থা তৈরি করা হয়েছিল, ঠিক বিপদের মুহূর্তে তা পুরোপুরি অকেজো হয়ে পড়ে। সিস্টেম কাজ না করায় জাহাজের ক্রুদের ম্যানুয়ালি বা নিজেদের হাতে সে আগুন নেভাতে টানা 30 ঘণ্টার এক রুদ্ধশ্বাস ও নারকীয় লড়াই করতে হয়। এবার একটু কল্পনা করুন সেই 30 ঘণ্টার জ্বলন্ত মৃত্যু ফাঁদের দৃশ্য। একটি নিউক্লিয়ার পাওয়ার্ড সুপার ক্যারিয়ার, যার ভেতরে রয়েছে হাজার হাজার টন বিস্ফোরক, যুদ্ধবিমান এবং মিসাইল। তার ভেতরে দাউ দাউ করে জ্বলছে আগুন। চারপাশে লোহা গলে যাচ্ছে, ধোঁয়ায় অন্ধকার হয়ে আসছে চারপাশ। নাবিকদের থাকার জায়গা, তাদের বাঙ্ক বা বিছানাগুলো পুড়ে আক্ষরিক অর্থেই ছাই হয়ে গেছে। সিএনএনের রিপোর্টে বলা হয়েছে সেখানে শুধু পড়েছিল কালো হয়ে যাওয়া, দুমড়ে মুচড়ে যাওয়া মেটাল এবং ছায়ের স্তূপ। 600 জনেরও বেশি মার্কিন নাবিক সেই রাতে তাদের বিছানা হারায়। মৃত্যু ভয়ে থরথর করে কাঁপতে থাকা এক মার্কিন নাবিক সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে নিজের ভয়ের কথা স্বীকার করে বলেন, আমি সত্যি ভেবেছিলাম আমরা জাহাজটা হারাতে বসেছি।
অবস্থাটা এমন ছিল যে হয় লড়াই করো নয়তো মরো। জাহাজের নিজস্ব ফায়ার সিস্টেমের এ আগুন নেভানোর কথা ছিল, কিন্তু তা কাজ করেনি। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের এই তথাকথিত টেকনোলজিক্যাল অ্যাডভান্সড বা সর্বাধুনিক যুদ্ধাস্ত্রের সবচেয়ে চরম অপমানজনক দিকটি আগুন ছিল না। আগুন নেভানোর পর যে দৃশ্যটি সামনে আসে তা আমেরিকা সামরিক ইতিহাসের সবচেয়ে বড় লজ্জার অধ্যায়। জাহাজের প্লাম্বিং বা পয়ঃনিষ্কাশন ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছিল। ভিডিও ফুটেজে দেখা যায় জাহাজের শৌচাগারগুলো মানুষের মলমূত্র আর বর্জ্যে কানায় কানায় পূর্ণ হয়ে উপচে পড়ছে। $13 বিলিয়ন সেই অহংকারী রণতরী যা পাঠানো হয়েছিল ইরানকে ধ্বংস করতে, সেই জাহাজটি আক্ষরিক অর্থেই নিজেদের মলমূত্রের উপর ভাসছিল। এক নাবিকের ভাষায়, আপনি যদি জাহাজের সামনের দিকে থাকতেন তবে একটি কাজ করা টয়লেট খোঁজার জন্য আপনাকে পুরো জাহাজ হেঁটে পেছনের দিকে যেতে হতো। আমেরিকা দাবি করছে এ ভয়াবহ ধ্বংসযজ্ঞের কারণ নিছকই একটি লন্ড্রি এবং ড্রায়ারের আগুন, যে জাহাজটি পারমাণবিক হামলা থেকে টিকে থাকার মতো করে ডিজাইন করা, যার প্রতিটি স্তরে রয়েছে সেন্সর আর স্বয়ংক্রিয় প্রতিরক্ষা ব্যবস্থা। সে জাহাজের একটি সাধারণ লন্ড্রির আগুন কিভাবে টানা 30 ঘন্টা ধরে জ্বলতে পারে? কিভাবে সেই আগুন জাহাজের মূল ফায়ার সিস্টেম এবং প্লাম্বিং সিস্টেমকে একসাথে বিকল করে দিতে পারে? এর উত্তর লুকিয়ে আছে ঘটনার পেছনের এক অন্য সমীকরণে। সামরিক বিশ্লেষক এবং ওপেন সোর্স ইন্টেলিজেন্স বা ওসিন্ট এর কিছু গভীর সূত্র বলছে সম্পূর্ণ ভিন্ন কথা। তারা বলছেন এটি কোনো লন্ড্রির আগুন ছিল না, এটি ছিল পেন্টাগনের চরম ব্যর্থতা ঢাকার এক সুপরিকল্পিত মিথ্যাচার। আসল সত্য হল ইরান অঞ্চলে ঢোকার পর থেকে এই বিশাল রণতরীটি ইরানের অদেখা হুমকির মুখে পড়েছিল। আমরা সবাই জানি ইরান বর্তমানে ড্রোন এবং মিসাইল প্রযুক্তিতে বিশ্বের অন্যতম এক মাস্টার মাইন্ড। তাদের রিভার্স ইঞ্জিনিয়ারিং প্রযুক্তি এবং প্রিসিশন গাইডেড মিসাইল এমন এক পর্যায়ে পৌঁছেছে যা মার্কিন রাডারকেও ফাঁকি দিতে সক্ষম। সূত্র মতে মধ্যপ্রাচ্যের জলসীমায় অবস্থান করার সময় ইউএসএস ফোর্ড একের পর এক ইরানি মিসাইল, রাডার লক এবং ড্রোনের হামলার শিকার হচ্ছিল। এই অদেখা শত্রুর মোকাবেলায় সম্পূর্ণ ব্যর্থ হয়ে নিজেদের অবস্থান আড়াল করতে রণতরীটিকে বারবার পাগলের মতো পজিশন পরিবর্তন করতে হয়েছিল। হাইপোথিসিস বলছে বারবার পজিশন পাল্টেও তারা ইরানের হাই প্রিসিশন স্ট্রাইক থেকে বাঁচতে পারেনি। হয়তো ইরানি কোনো সুইসাইড ড্রোন বা ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেমের সফল আঘাতেই ফোর্ডের ফায়ার সিস্টেম এবং অন্যান্য ইলেকট্রনিক গ্রিড পুরোপুরি বিকল হয়ে যায়, আর সেই সিস্টেম ফেলিওরের কারণেই জাহাজে আগুন ছড়িয়ে পড়ে। কিন্তু $13 বিলিয়ন একটি রণতরী যা আমেরিকার সামরিক শ্রেষ্ঠত্বের প্রতীক, তা একটি ইরানি মিসাইল বা ড্রোনের আঘাতে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এ কথা স্বীকার করা পেন্টাগনের জন্য আক্ষরিক অর্থেই এক রাজনৈতিক আত্মহত্যা। এ অপমান হজম করার চেয়ে লন্ড্রিতে আগুন লেগেছে বলে একটি সস্তা গল্প ফেঁদে বসা আমেরিকার জন্য অনেক বেশি সুবিধাজনক। ঠিক যেমনভাবে তারা এর আগে ইরাকে আইন আল আসাদ ঘাঁটিতে ইরানের বৃষ্টির মতো মিসাইল হামলার পথ দাবি করেছিল, আমাদের কারোর কিছু হয়নি, শুধু কয়েকজনের মাথা ব্যথা হয়েছে। বাস্তবতা হলো আমেরিকা আজ মধ্যপ্রাচ্যে আর শিকারী নেই, তারা শিকারে পরিণত হয়েছে। অন্যের প্রযুক্তি চুরি করে নয়, বরং সম্পূর্ণ নিজস্ব মেধা, কৌশল এবং মাস্টারমাইন্ড গেম প্লের মাধ্যমে ইরান আজ প্রমাণ করে দিয়েছে যে আমেরিকার সুপার ক্যারিয়ারগুলো এখন আর অজেয় কোনো ভাসমান দুর্গ নয়, বরং এগুলো বিশাল এক ভাসমান টার্গেট। এ চরম অপমানজনক ঘটনার পর মধ্যপ্রাচ্যের সমীকরণ পুরোপুরি বদলে গেছে। টানা 30 ঘন্টা লড়াইয়ে ক্লান্ত, মৃত্যু ভয়ে থরথর করে কাঁপতে থাকা নাবিকদের নিয়ে এবং মলমূত্রে ভাসতে ভাসতে আমেরিকার সেই $13 বিলিয়ন অহংকার শেষ পর্যন্ত লেজ গুটিয়ে ভূমধ্য সাগর থেকে পালাতে বাধ্য হয়। জাহাজটিকে গ্রিসে নিয়ে গিয়ে অস্থায়ী মেরামত করতে হয় এবং সামরিক সূত্রগুলো নিশ্চিত করেছে যে অজেয় যুদ্ধযন্ত্রটিকে এখন অন্তত 1 বছরের জন্য গ্রাউন্ডেড বা বসে থাকতে হবে। অর্থাৎ যে ইরানকে ভয় দেখাতে আমেরিকা তাদের সবচেয়ে বড় দানবকে পাঠিয়েছিল, সেই ইরান শুধু একটি গুলি না ছুড়ে অথবা পর্দার আড়াল থেকে নিখুঁত আঘাত হেনে আমেরিকা সেই দানবকে পঙ্গু করে ফেরত পাঠিয়েছে। কারণ তারা জানে অন্ধকারে ওঁত পেতে আছে ইরানি ড্রোন আর হাইপারসনিক মিসাইল, যারা যে কোনো মুহূর্তে তাদের $13 বিলিয়ন অহংকারকে এক নিমিষে জ্বলন্ত মৃত্যু ফাঁদে পরিণত করতে পারে। দর্শক মণ্ডলী, ইউএসএস ফোর্ডের এই করুণ পরিণতি শুধু একটি জাহাজের ক্ষতি নয়, এটি হলো আমেরিকার বিশ্বজুড়ে একক পরাশক্তি হিসেবে দাপিয়ে বেড়ানোর যুগের পতন। তাদের দম্ভ আজ চূর্ণ বিচূর্ণ হয়ে আটলান্টিকের অতল গহ্বরে তলিয়ে গেছে। আপনার কি মনে হয় সিএনএনের ফাঁস করা এই তথ্যের আড়ালে পেন্টাগনের দাবি করা এই লন্ড্রির আগুন কি সত্যি একটি নিছক দুর্ঘটনা, নাকি এর পেছনে লুকিয়ে আছে ভারতের সীমানা পেরিয়ে ভেতরে ঢুকে বড় এলাকা দখলে নিয়েছে এই অঞ্চলের পরাশক্তি চীন? সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ভিডিও আর খবরের শিরোনাম দেখে অনেকের ধারণা সীমান্তে বুঝি বড় কোনো যুদ্ধ লেগে গেল। এই খবরটি নিয়ে বাংলাদেশেও চলছে তুমুল আলোচনা, কিন্তু এমন উত্তেজনার পেছনে আসলে সত্যিটা কি?
এটি কি শুধু চীনের চালানো মনস্তাত্ত্বিক চাল, নাকি রয়েছে অন্য কোনো রহস্য? ভারত কি একঘরে হয়ে পড়ছে? ভারতের সীমান্ত পেরিয়ে ভেতরে ঢুকে পড়েছে চীন, এমন খবরে হঠাৎ করেই তোলপাড় ওঠে ইন্টারনেটে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ভিডিও আর রুদ্ধশ্বাস সব গুঞ্জন দেখে মনে হতে পারে দুই দেশের সীমান্তে বড় কিছু ঘটে গেছে। বাংলাদেশেও এই নিয়ে চলছে তুমুল আলোচনা সমালোচনা। ভূরাজনৈতিক বিশ্লেষকদের একটি অংশ মনে করেন পাকিস্তান যুক্তরাষ্ট্রের মধ্যকার ঘনিষ্ঠতা বৃদ্ধি, ঢাকার সঙ্গে শীতল সম্পর্ক আর চীনের সাথে সীমানা ও প্রভাব বিস্তার নিয়ে রেষারেষি, সব মিলিয়ে আঞ্চলিক রাজনীতিতে অনেকটাই একঘরে হয়ে পড়েছে নয়াদিল্লি। ফলে চীন সত্যিই ভারতে ঢুকে পড়েছে, কিংবা টানটান উত্তেজনার পেছনে আসলে কি চলছে সেটা এখনই বলা কঠিন। ভারতের অভ্যন্তরে জোরপূর্বক অনুপ্রবেশ করেছে চীন, এমন আলাপের সূত্রপাত অরুণাচল প্রদেশের একটি স্থানীয় সংগঠনের দাবি থেকে। তারা বলছে গত কয়েক বছরে সীমান্তে নিজেদের উপস্থিতি আগের চাইতে বাড়িয়েছে চীন। বিতর্কিত সীমানার কয়েকটি স্থানে অবকাঠামো তৈরি করেছে তারা। তবে এমন খবর ছড়িয়ে পড়তেই নড়েচড়ে বসে ভারত। দেশটির সীমান্তরক্ষী বাহিনী ও ভারতীয় সেনাবাহিনী সাফ জানিয়ে দেয়, নতুন করে চীনা বাহিনীর অনুপ্রবেশ বা ক্যাম্প তৈরির খবর পুরোপুরি ভিত্তিহীন। আনুষ্ঠানিকভাবে ভারতের পক্ষ থেকে অস্বীকারের পর প্রশ্ন ওঠে, সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলো তাহলে কিসের? এখানেই লুকিয়ে আছে বড় রহস্য। সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা বলছেন এখন পর্যন্ত কোনো ভিডিওরই সত্যতা মেলেনি। এমনকি মহাকাশ থেকে নেওয়া স্যাটেলাইট ছবিতেও চীনের এমন কোনো নতুন আগ্রাসনের প্রমাণ পাওয়া যায়নি। চীনের সেনারা নতুন করে ভারতের গভীরে প্রবেশ করেছে, আন্তর্জাতিক ওপেন সোর্স গবেষক বা স্যাটেলাইট বিশ্লেষণেও এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। তাহলে কেন ছড়ানো হচ্ছে এসব খবর? বিতর্কিত সীমান্তে সামরিক শক্তি দেখানো চীনের অনেক পুরনো ও পরিচিত কৌশল। এর আগে ডোকলাম বা লাদাখ সংকটের সময়ে চীনা রাষ্ট্রীয় মিডিয়া ও সামাজিক মাধ্যমে বড় আকারে ভিডিও এবং সেনা মহড়ার প্রচারণা চালানো হয়। অনেক বিশ্লেষক এগুলোকে দিল্লির উপর বেইজিংয়ের মানসিক চাপ তৈরির কৌশল হিসেবেই দেখছেন। অবশ্য ভারতীয় সেনাবাহিনীর প্রচার করা তথ্য নিয়েও রয়েছে সন্দেহের অবকাশ। অনেকের ধারণা ভারত সরকার এই পরিস্থিতিকে বড় করে দেখাতে চায় না, আর সে কারণেই প্রকাশ্যে স্বীকার করেনি নয়াদিল্লি। চলমান উত্তেজনা আর ধোঁয়াশার মাঝেও নিশ্চিত বিষয় হল, সীমানা নিয়ে ভারত এবং চীনের বিরোধ বহুদিনের পুরনো। দুই দেশের যৌথ সীমান্ত বিভিন্ন জায়গায় স্পষ্টভাবে নির্ধারিত নয়। অনেক স্থানে ভারত মনে করে এলাকাটি তাদের সীমানায়, আবার চীনও সেই একই এলাকা নিজেদের বলে দাবি করে থাকে। তবে অতীত ইতিহাসের ভিত্তিতে বর্তমান ভিডিওগুলোকে বেইজিংয়ের পরিকল্পিত মাইন্ড গেম বা মনস্তাত্ত্বিক যুদ্ধ বলার মতো প্রমাণ এখনও সামনে আসেনি। আর তাই ভারতের ভেতরে ঢুকে বড় এলাকা দখল করেছে চীন, এমন চটকদার দাবিকে অতিরঞ্জিত মনে করছেন বিশ্লেষকেরা।